আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আজ এমন একটি দিন 31শে ডিসেম্বর। এই দিনটির জন্য সমস্ত বাংলাদেশের মানুষ আজ বেশ কয়েকদিন আগে থেকেই প্রতীক্ষিত ছিল যে এই দিনটিতে কি হতে পারে। আমি যখনই ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম খুলেছি তখনই দেখেছি কি হতে পারে 31শে ডিসেম্বর। আসলে আমি গত একটি ভিডিওতে বলেছিলাম আসলে কিচ্ছু হবে না, শুধুমাত্র কোনো একটি বিষয়ের উপর আলোচনা হতে পারে, তারা কিছু দিক নির্দেশনা দিতে পারে। আসলে ঘটনাটি তাই ঘটেছে। আপনারা যারা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখে বক্তব্য শুনেছেন, তাদের মুখে আলোচনা শুনেছেন, এবং তাদের যে মিটিংটা ছিল তাদের একটি স্লোগান ছিল, সেই স্লোগানে ছিল যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যখন জুন জুলাই মাসে তারা আন্দোলনে নামে, তখন কিন্তু তাদের অনেকগুলো দফা ছিল। সেই দফাটাকে একেবারে আপনার প্রজ্বলিত করে দিয়েছিল ঠিক 4 দিন আগে, এই 5ই আগস্টের 4 দিন আগে, যখন আপনার ডিবি প্রধান হারুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে নিয়ে সেখানে খুব ভালো করে আপ্যায়ন করলেন তার রেস্টুরেন্টে, ডিবি রেস্টুরেন্টে আলোচনা, যখন তাদেরকে খুব ভালো করে খাওয়া দাওয়া করানো হলো, তাদেরকে আটকিয়ে রাখা হলো, তখন যে ভুলটা এই আওয়ামী লীগ সরকার করেছে, এবং ওবায়দুল কাদের একটি কথা বারবারই বলতেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আপনার শায়েস্তা করার জন্য একমাত্র আমার ছাত্রলীগই যথেষ্ট। আসলে কথাটা উনি যেভাবেই বলুক না কেন, একটি দিক আমরা লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে যে অঙ্গ সংগঠনের যে সবচেয়ে বড় সন্ত্রাসী একটি সংগঠন রয়েছে সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগ। আমার কথাটায় হয়তো আপনারা অনেকে রাগ হতে পারেন, যারা আওয়ামী লীগের নেতা রয়েছেন, যারা ছাত্রলীগের নেতা রয়েছেন। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে একটি গণতন্ত্র দেশে যেখানে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, এবং অন্যান্য বাহিনী, আপনার এই ডিবি রয়েছে, এবং আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান রয়েছে, এতগুলো দল থাকতে এই কোনো দলকে কিংবা কোনো ধরনের আন্দোলনরত কোনো ছাত্র সমাজকে দমাতে ছাত্রলীগ কেন মাঠে নামাতে হবে? একজন দেশের প্রাইম মিনিস্টার নয়, তার ঠিক পরপরই যিনি তারপরে রয়েছেন, অর্থাৎ ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সেক্রেটারি, তার মুখে যদি এসব কথা বলা হয় তাহলে আমরা কোন দেশে বাস করছি? তখন কিন্তু ছাত্র জনতা যেভাবে এই আন্দোলন করেছে, আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যারা গোয়েন্দা বাহিনী ছিল, যারা আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনী, যারা তাদেরকে এই আপনার এই গোয়েন্দা সংস্থার মতো আপনার রিপোর্টগুলো দিত, তাদের চেয়ে দুর্বল কোনো গোয়েন্দা বাহিনী আমার মনে হয় পৃথিবীর কোথাও নেই। তার কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের যে 11 দফা ছিল, এই 11 দফা থেকে তারা ঠিক 4 দিন আগে যখন ডিবি প্রধান হারুন যখন তাদেরকে এই আপ্যায়নের ব্যবস্থা করলেন, সেখানে তাদেরকে আটকিয়ে রাখা হলো, ঠিক তখনই তারা এক দাবিতে শেখ হাসিনার পতন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন থামাবে না। তো এই দোষটা কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্রদের নয়, এই দোষটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের, শেখ হাসিনার এবং তার কিছু অযোগ্য, অপদার্থ এবং বদমাইশ 2জন এমপি, এর মধ্যে 2-3জন এমপি মন্ত্রী ছিল, এর মধ্যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এই এই 3জন সবচাইতে, এর তারপর আছে পলক সহ বেশ কয়েকজন নেতা রয়েছে, যাদের কারণে আওয়ামী লীগ সরকারের যে পতন, শুধু পতন নয়, এই পৃথিবীর ইতিহাসে যদি আপনারা ইতিহাস ঘাটেন
তাহলে দেখবেন একমাত্র বাংলাদেশ আছে যারা এই ৩০০ আসনের এমপি, মন্ত্রী, এমনকি উপজেলার চেয়ারম্যান, এমনকি আমাদের বায়াতুল মোকাররমের ইমাম সাহেব পর্যন্ত, খতিব সাহেব পর্যন্ত তারা দেশ থেকে পালিয়ে যায়। তাহলে তাদের দুর্নীতির যে কত প্রমাণ তারা রেখে গেছে বাংলাদেশে, এটা বোঝা অনেক কঠিন। যতদিন পর্যন্ত তদন্ত সম্পূর্ণ না হবে, নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত বোঝা যাবে না। আর যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে স্লোগানটাই ছিল যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আসলে যদি আওয়ামী লীগ সরকারের বিচার করা হয়, তাদের ৩০০ আসন এমপি, মন্ত্রী সহ যারা এদেশের ব্যবসায়ীও আছে, এর মধ্যে আমাদের মতো সাংবাদিকরাও রয়েছেন। আমাদের মতো আমি বলছি না, আমাদের চেয়ে অনেক বড় বড় সাংবাদিক যারা এদেশের সংবাদপত্রকে আপনার একটি মুষ্টিবদ্ধ করে রেখেছিল, যারা মানুষের যেই আপনার কণ্ঠ, সেই কণ্ঠটাকে রোধ করে রেখেছিল। এই ধরনের কিছু অপসাংবাদিকতা যারা করে, তাদের মতো কিছু ব্যক্তির যখন এই দেশে বিচার হবে, এদেশে যখন এই আপনার ৭২-এর সংবিধানের কিছু সংবিধান, যেই সংবিধানগুলো বিতর্কিত, যেই সংবিধানগুলো থাকা অবস্থাতেও আপনার ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যারা ক্ষমতা এসেছে, প্রত্যেকটা দল এই সংবিধানকে আপনার অবমাননা করে তারা ব্যক্তিগতভাবে সংবিধান তৈরি করে এদেশের রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এইসব সংবিধান সংস্কার করে কিছু আপনার বিয়োজন, কিছু সংযোজন করে একটি নতুন সংবিধান যখন চালু করা হবে, তখন এদেশের মানুষ বুঝতে পারবে যে আসলে আমরা কোন দেশে দাঁড়িয়েছিলাম এবং বর্তমানে কোন দেশে দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে সংবিধান তৈরি হয় দেশ পরিচালনার জন্য, মানুষের জন্য। মানুষ কিভাবে পরিচালিত হবে, কি কি অপরাধ করলে কি কি শাস্তি প্রদান করা হবে, দেশ যদি পরিচালনা করায় কোনো প্রকার অনিয়ম দুর্নীতি থাকে, দেশের মানুষ যদি মানুষের প্রতি যদি কোনো সহানুভূতি না থাকে, কোনো রাষ্ট্র প্রধান কিংবা রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তাদের জন্য কি কি শাস্তি প্রদান ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাগুলো এগুলো রাষ্ট্রের মানুষের জন্য, যারা সাধারণ মানুষ। এখন যারাই বারবার ক্ষমতায় এসেছে, তারা তাদের সুবিধার্থে রাষ্ট্রের মানুষ কি অপরাধ করে এই শাস্তিগুলো তাদের উপর দাবি করে তারা একেবারে দুধের ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। তারা একেবারে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে একমাত্র ক্ষমতা দিয়েছেন, তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন। তারাই একমাত্র একনায়কতন্ত্র দেশ সমাজ গঠন করে, একনায়কতন্ত্র রাষ্ট্র গঠন করে তারা দেশের মানুষের উপর যে তারা নিষ্পেষণ চালিয়েছেন, তাদের উপর যেভাবে গুম খুন চালিয়েছেন, তাদের উপর যে আপনার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, এই সব কিছু সাধারণ মানুষকে কেন্দ্র করে তারা এই সংবিধানগুলো চালু করেছিলেন। আপনারা জানেন যে আইনটি গঠন করা হয়েছিল, যে আপনার তথ্য প্রযুক্তি আইন, যে মানে কোনো কিছু আমরা মোবাইলে, ফেসবুকের মধ্যে যদি আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা কোনো দলের বিরুদ্ধে আমরা কথা বলতাম, তাহলে দেখা গেছে পরদিন তাকে গ্রেফতার করা হতো। মানুষের যে কণ্ঠনালীটাকে ক্রুদ্ধ করেছিল। মানুষ, গণতন্ত্রের অর্থই হলো জনগণের শাসন ব্যবস্থা। আপনারা জানেন যে এটা জনগণের শাসন ব্যবস্থা ছিল না, এটা হলো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল। রাষ্ট্রের প্রধানরা যেভাবে চালাবে দেশ, ঠিক এইভাবেই চলবে। আসলে জনগণের কোনো অধিকারই সেখানে ছিল না। এই যে একটি অগণতান্ত্রিক মনোভাব, এই অগণতান্ত্রিক মনোভাবকে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা বর্তমানে এই জুন জুলাইয়ে যারা বিপ্লবী ছিলেন, যারা অনেক আহত হয়েছেন, নিহত হয়েছেন, এবং এই গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের একটি দাবি ছিল যে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, আমরা গণতন্ত্রকে একটি সুস্থ ধারায় পুনরুদ্ধার করব। আর যার কারণে আজকের একটি স্লোগানই ছিল যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার না করা পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। যার কারণে এখন বিএনপিরও কপাল পুড়েছে, আওয়ামী লীগ সহ বাংলাদেশের প্রত্যেকটি দলের এখন কপাল পুড়েছে। তার কারণ হচ্ছে যতদিন পর্যন্ত এদেশে আপনার
এই যারা অপরাধ করেছে তাদের বিচার না হবে এবং নতুন করে কোনো সংস্কার সংযোজন না হবে ততদিন পর্যন্ত এদেশে কোনো প্রকার নির্বাচন হবে না। এই কথাটিই কিন্তু আজকে প্রত্যেকটা নেতাকর্মী যারা আজকে আপনার লাইভ দেখেছেন, এই এই আপনার সমন্বয়করা যেই আন্দোলনের যেই আলোচনার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং যেটা নিয়ে সবচাইতে বেশি আলোচনার ঝড় উঠেছিল যে 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে দেশে, এই আলোচনাটাই তারা সবচেয়ে বেশি আমার যুক্তিতে আমি সবচাইতে বেশি ইতিবাচক যেই দিকটা দেখেছি সেই দিকটা হচ্ছে তাদের একটাই স্লোগান ছিল যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই বিচার এবং সংস্কার না করা পর্যন্ত এদেশে কোনো প্রকার নির্বাচন হবে না। আমরা এটাই কিন্তু খেয়াল করেছি। তো সবচাইতে বেশি এখন যারা ব্যথিত সেটা হচ্ছে বিএনপি মনে করেছিল যে সংস্কার যাই কিছু করা হোক না কেন 25 সালের মধ্যে একটি নির্বাচন দিলে বিএনপি যে এককভাবে তারা ক্ষমতায় আসবে এটা আমরা সবাই জানি এবং সবাই স্বীকারও করছি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাদের পরবর্তী দিনে যে কোনো একদিন হয়তো নতুন একটি দল আপনার আসতে পারে, নাম আসতে পারে। সেটা হচ্ছে একটি হচ্ছে জনশক্তি, অন্য আরও বেশ কয়েকটি দল এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে। তবে দুঃখের বিষয় সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বাংলাদেশে যতগুলো বড় দল রয়েছে তাদের জন্য একটি দুঃসংবাদ, সেটা হচ্ছে এককভাবে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। তার কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, যারা আজকে যেভাবে আলোচনা করেছে, যেভাবে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের ধারাবাহিকতায় আমরা একটি জিনিসেই সবচাইতে বেশি আমি লক্ষ্য করেছি, অন্য কেউ করুক আর না করুক, কে কীভাবে বিশ্লেষণ করবে সেটা আমি জানি না, কিন্তু আমার বিশ্লেষণ মতো এই বাংলাদেশে আর কখনোই কেউ এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। সকলকে মিলেমিশেই এদেশে ক্ষমতায় আসতে হবে। সব দলের সমন্বয়কে এদেশে একটি দল ক্ষমতা আসবে। সেটা হলো সবাই মিলে একটি দল, যেই দলকে হয়তো বা জাতীয় পার্টি থেকে 10 জন থাকতে পারে, বিএনপি থেকে আসতে পারে, আবার আওয়ামী লীগ থেকে আসতে পারে, জাসদ থেকে আসতে পারে, জনশক্তি থেকে আসতে পারে, গণফোরাম থেকে আসতে পারে, জাতীয় ঐক্য থেকে আসতে পারে। অর্থাৎ ইচ্ছা করলেই আপনারা এককভাবে ক্ষমতায় আসতে পারছেন না। এটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।